এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বিসিবি এখন বাপের দেওয়া ক্রিকেট বোর্ড হয়ে গেছে। বিসিবিকে যেভাবে দখল করল বিএনপি, হাসিনা স্টাইলে দেশ চালাচ্ছে তারেক রহমান। চাঞ্চল্যকর তথ্য ফাঁস। আরও জানাবো, সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী বিল পাশ, নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। শেষ পর্যন্ত তামিম ইকবালের হাত ধরেই বিসিবিতে সেই চরম ঘৃণ্য স্বৈরাচার আর পরিবারতন্ত্রের ভূত ফিরে এসেছে, যেটা মানুষ এত বছর দেখে এসেছে এবং ঘৃণা করেছে। ২৪ সালের গণঅভ্যুত্থানের পর মানুষ স্বপ্ন দেখছিল অন্তত এবার সব প্রতিষ্ঠান রাজনীতির বাইরে থাকবে, কিন্তু বুঝতেই পারছেন শেষমেশ আবার পুরনো খেলা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধরে টেনে ওই অন্ধকারেই ঠেলে দিল সরকারের লোকজন। সবচেয়ে হতাশাজনক যেটা, এবার তামিম ইকবালই হচ্ছে তাদের হাতিয়ার। যে ছেলেটার কথা সবসময় গর্ব করে বলা হতো, মাঠে সে দেশের জন্য লড়েছে, আজ তাকেই দিয়ে বিসিবি রাজনৈতিক কবর খোঁড়ার কাজটা করিয়ে নিল সরকার। আশ্চর্যের বিষয়, এই চরম অরাজনৈতিক একটা জায়গাতে এখন শুরু হয়েছে খোলাখুলি দলীয়করণ। ভেতরের গল্পটা যদি একটু খোলাসা করি, দেখবেন কোনো ভোটটোটের ঝামেলা নেই। বিএনপি দলীয় লোকজন, মন্ত্রীর ছেলে, প্রতিমন্ত্রীর স্ত্রী সবাই মিলিয়ে সাজিয়েছে বিসিবির নতুন কমিটি। যা কিছু একসময় স্বপ্নের স্বাধীন বোর্ড ছিল, তাকে রাতারাতি গায়েব করে দিল। আসলে বাংলাদেশের রাজনীতির পুরনো কথাটা এখানে দাঁড়িয়ে যায়। স্বৈরাচার কখনো মরে না, রূপ বদলায় মাত্র। বিসিবিতে যা এখন চলছে, তার চেয়ে খারাপ সময়ে বোর্ডের ইতিহাসে খুব কম এসেছে। জুলাই অগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর নাজমুল হাসানের দুর্নীতিপূর্ণ রাজনৈতিক বোর্ড যখন শেষ হলো, কত মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। দেশের ক্রিকেটের স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকার যখন আমিনুল ইসলাম বুলবুলের মতো সম্মানিত ক্রিকেট ব্যক্তিত্বকে এনে একটা নিরপেক্ষ টিম দাঁড় করিয়েছিল, তখন মনে হচ্ছিল আসলেই বদল আসছে। সেই বোর্ড ধীরে হলেও সত্যি সত্যি ক্রিকেটের ভেতরের নোংরামি দূর করে একটা পেশাদার সিস্টেম তৈরির চেষ্টা করছিল, কিন্তু সরকার সেটা সহ্য করতে পারেনি। তার একটাই কারণ, ওই বোর্ডের সরকার দলীয় কেউ ছিল না কোনো চাটুকার নিজের লোক। তাই একেবারেই পরিকল্পনা করে এক ঝটকায় আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন স্বাধীন বোর্ডটা ভেঙে ফেলা হলো। অজুহাত দাঁড় করানো হলো অক্টোবরের নির্বাচনে নাকি স্বচ্ছতা ছিল না, এটা স্রেফ লোক দেখানো অভিযোগ। চুপটি করেই সেই বোর্ডকে উঠিয়ে দিয়ে তার জায়গায় গোটা বিসিবি নতুন করে সাজানো হয়েছে। প্রধান করে দেয়া হলো তামিম ইকবালকে। অথচ বাকি সবাই কারা? একটু খোঁজ নিন, ৩ জন ছাড়া সবাই মন্ত্রীর ছেলে, স্ত্রী। আসলে এটাই তো পুরনো পারিবারিক শাসনের একই কায়দা, শুধু মুখোশ পাল্টেছে। তামিম সরাসরি এতে রাজি হয়ে সবচেয়ে বিষাদটা বাড়িয়েছে। যার মুখে আগের দিনে দেশপ্রেমের কথা শুনতাম, যার জন্য গলা ফাটাতো হাজারো সমর্থক, আজ সে নিজেই মূল চরিত্র হয়ে গেছে দলীয় এজেন্ডার মঞ্চে। নতুন যে 11 সদস্যের অ্যাডহক বোর্ড তৈরি হলো, তার প্রধান তামিম, কিন্তু বোর্ডটা মূলত পুতুল নাটকের ছবি। বাহিরে তামিম, ভিতরে পুরোটাই সরকার ঘনিষ্ঠদের মঞ্চ। তামিমের জনপ্রিয়তাকে ঢাল করে বিএনপি তাদের লোক জায়গা মতো বসিয়েছে। তামিম চাইলে প্রতিবাদ করতে পারত, চাইলে নাও বলতে পারত, কিন্তু সেও শেষ পর্যন্ত গাঁটছড়া বাঁধল দলের সঙ্গে। তামিম চোখ বন্ধ করে দুর্নীতির, দরিদ্রতন্ত্রের, আত্মীয়তন্ত্রের পিঠ চাপড়ে সেই পুরনো খেলার পুনরাবৃত্তি ঘটাল। একবার বোর্ডের 11 জন সদস্যের তালিকাটা ভালো করে দেখুন। 3 জন খেলোয়াড়, বাকিরা সবাই কেউ মন্ত্রীর ছেলে, কারো স্ত্রী। এদের অনেকের ক্রিকেটের সঙ্গে সামান্য সম্পর্ক নেই, কেউ হয়তো জীবনে ব্যাট হাতে নেয়নি। তাদের নিয়োগ হয়েছে কেবল প্রভাব আর পরিচয়ের জোরে। মির্জা ইয়াসির আব্বাস অর্থাৎ প্রধানমন্ত্রীর উপদেষ্টার ছেলে, ইব্রাহিম আহমেদ অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে, ইসরাফিল খসরু অর্থাৎ অর্থমন্ত্রীর ছেলে, রসনা ইমাম অর্থাৎ প্রতিমন্ত্রীর স্ত্রী, এরা আজ বিসিবি পরিচালনার যোগ্য হয়েছেন। সবচেয়ে কৌতুকের এবং একই সাথে দুঃখজনক ব্যাপার, তারা ন্যূনতম ক্রিকেট সম্পর্কিত না হলেও দেশের ক্রিকেটের ভাগ্য নির্ধারণ করতে এসেছে। ভেবেছিলেন দলীয়করণ পাপনে শেষ? না, এখন পারিবারিক রাজনীতিতে এসে ঠেকেছে। হাজার হাজার তরুণ ক্রিকেটপ্রেমী যারা 24 সালের আন্দোলনে বুক চিতিয়ে দাঁড়িয়ে নিজের ভবিষ্যতের জন্য লড়েছিল, তাদের কি চাওয়াই ছিল? সে তো চায়নি প্রভাবশালী মন্ত্রীদের ছেলেরা ভোট ছাড়াই বিসিবি দখল করুক। তাদের কি কৃতিত্ব ক্রিকেটে, কি অবদান? কিছুই নেই, শুধুই নিরাপদ গতি। এই যোগ্যতাহীনতা, এভাবে পরিবারের বাইরে কারো জায়গা না দেওয়া, এসব আসলে চরম স্বৈরাতন্ত্র ছাড়া আর কিছুই নয়। মুখে বড় বড় কথা, গণতন্ত্র বাঁচাও, ভোটাধিকার বাঁচাও, সবশেষে কাজের সময় পরিবারতন্ত্রেই গিয়ে থামে। এই ভূত সহজে ছাড়ার নয়, এটা এবার নতুন নাম, নতুন ঢঙে ফিরে এলো। আরেকটা জিনিস চোখ এড়িয়েও কঠিন, এই কমিটিতে অন্তত 5 জন চট্টগ্রামের। তামিম, স্বরাষ্ট্র আর অর্থমন্ত্রীর ছেলে, নান্নু, সালমান ইস্পাহানি, সবাই এক এলাকার। বোঝাই যাচ্ছে স্থানীয় গোষ্ঠী রাজনীতিও জায়গা দখল করে নিয়েছে। সব মিলিয়ে যেভাবে বিসিবির ছাদে এই অবৈধ দখল চলছে, তাতে বাংলাদেশের ক্রিকেট শত চেষ্টা করলেও সেই পুরনো তলানিতে গিয়েই থামবে।
ভেবে দেখুন, আজ তামিম ইকবালের মাধ্যমে আবার স্বৈরাচার আর পরিবারের রাজত্ব ফিরে এলো বিসিবিতে। এর চেয়ে গভীর দুর্যোগ আর কি হতে পারে? সত্যি কথা বলতে, দেশের ক্রিকেটের জন্য এই সময়টা গভীর অন্ধকার। এরপর কি হবে অনেকেই জানেন। আপনি কি আশাবাদী হতে পারেন এই পরিস্থিতিতে? একেবারে স্পষ্ট করে খুলে দিলেন। তিনি আজ এমন এক কথা বললেন, বোমার মতো, যা দেশের রাজনীতির হিসাব নিকাশটাই ওলটপালট করতে পারে। শাহে আলম বলেছেন, ডক্টর ইউনুস লন্ডন গিয়ে নির্বাচনের নির্দিষ্ট দিনক্ষণ এনেছেন বিএনপির নেতা তারেক রহমানের কাছ থেকে। ভাবুন তো, এই কথার গভীরতা কতটা! একটা দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, যার কাজ ছিল একটা সুবিচারপূর্ণ, সবার জন্য সমান সুযোগ তৈরি করে স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন পৌঁছে দেওয়া, তিনি নিজেই কিনা বিদেশ গিয়ে বিএনপির নেতা তারেক রহমানের সঙ্গে গোপন চুক্তি করে নির্বাচনের সময়সূচি ঠিক করে এনেছেন। বাংলাদেশে তো সবাই জানে বিএনপির লন্ডনের নেতা মানেই তারেক রহমান। শুধু এই একটা ঘটনাই জোরালোভাবে প্রমাণ করে 12 ফেব্রুয়ারির নির্বাচন আসলে গণতান্ত্রিক চর্চা ছিল না। এটা ছিল পর্দার আড়ালে ডক্টর ইউনুস আর লন্ডনের নেতাদের গোপন চুক্তি, যাকে বলে ব্যাকডোর ডিল। শাহে আলমের স্বীকারোক্তির পরে গত কয়েক মাস ধরে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগগুলোকে আর হেসে উড়িয়ে দেওয়ার উপায় নেই। বরং পেছনে তাকালে আরও স্পষ্ট হয়ে যায় কি নিখুঁতভাবে পুরো ক্ষমতার পালাবদলের ছক সাজানো হয়েছিল। এই পুরো ঘটনার পেছনে যে ভয়াবহ কৌশল আর প্রভাব খেলা করছিল, সেটা একটু খেয়াল করলেই বোঝা যায়। সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের যারা আইন, বিচার আর নিরাপত্তা সামলাতেন, তাদের সবাইকেই বিএনপি সরকার ক্ষমতায় এসেই বড় পদে বসিয়েছে। তখনকার অ্যাটর্নি জেনারেল হয়েছেন নতুন সরকারের আইনমন্ত্রী, নিরাপত্তা উপদেষ্টা হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী, আর প্রধান উপদেষ্টা তো লন্ডনে নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করে এসেছেন। এগুলো কি কাকতালীয়? একদম না। অর্থাৎ যারা তখন নিরপেক্ষ প্রশাসনের মুখোশ পড়েছিলেন, তারা আসলে সবসময় বিএনপির হয়ে মাঠ গোছাচ্ছিলেন। ফলাফলও স্পষ্ট। নির্বাচনের পর তারা সরাসরি বিএনপির মন্ত্রিসভায় বড় বড় চেয়ারে বসেছেন। শাহে আলমের আজকের বক্তব্য জামায়াতে ইসলামী সহ যারা এতদিন নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছিল, তাদের দাবিটাকে একদম সত্যি বলে প্রমাণ করেছে। ভোটের দিন জুড়ে মিডিয়া আর সরকারি ভাষ্যে দেখানো হয়েছিল সবকিছু শান্তিপূর্ণ, সবাই লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে, বড় কোনো সংঘাত হয়নি। এগুলো ছিল দিনের বেলার মুখোশ। আসল খেলা শুরু হয়েছে সন্ধ্যার পর। তখন হাত বদল হয়েছে ব্যালট বাক্স, সিট কাটাছেড়া চলেছে প্রশাসনের প্রত্যক্ষ ইঞ্জিনিয়ারিংয়ে। দিনের আলোয় স্বচ্ছতা দেখানো হলেও রাতের অন্ধকারে নির্ধারিত দলের বাক্স পুড়ে দেওয়া হয়েছে জনতার রায়কে। গোটা অপারেশনের নেপথ্য পরিকল্পনাকারী ছিলেন সেই অন্তর্বর্তীকাল। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।